আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এটি 10ই এপ্রিল 1912 সালের ঘটনা। বলছি RMS টাইটানিকের কথা। তার সময়ের বিশ্বের বৃহত্তর ও সবথেকে বিলাসবহুল জাহাজ এটি তার প্রথম যাত্রা শুরু করে। এটি ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। জাহাজে সব ধরনের মানুষ ছিল, বিখ্যাত শিল্পপতি এবং অভিনেতাদের পাশাপাশি অভিবাসীরাও ছিল, যারা উন্নত জীবিকার সন্ধানে আমেরিকা যাচ্ছিল। জাহাজটি পরিচালনা করছিলেন 62 বছর বয়সী সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। যাত্রী, জনসাধারণ ও মিডিয়াতে এই জাহাজটি সম্পর্কে প্রচুর পরিমাণে উত্তেজনা ছিল। এটি কেবল বিশ্বের সর্ববৃহৎ জাহাজ ছিল না, প্রায় 269 মিটার দৈর্ঘ্য এবং উচ্চতা প্রায় 53 মিটারেরও বেশি। এই জাহাজের বিলাসিতা ছিল অসাধারণ। সেই সময়ে জাহাজটি তৈরি করতে 7.5 মিলিয়ন অর্থাৎ $7.5 মিলিয়ন খরচ করা হয়েছিল, যা যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনি মুদ্রাস্ফীতি বিবেচনা করেন তাহলে আজকের টাকায় $40 কোটি বেশি। জাহাজটির ভেতরে সাজসজ্জা এমন ছিল যে একটি 5 তারকা হোটেলকেও পেছনে ফেলে দিবে। কি ছিল না, রঙিন কাচের আয়না, অলংকৃত কাঠের প্যানেলিং, দুটি বিশাল আকারের সিঁড়ি, উত্তপ্ত সুইমিং পুল, একটি তুর্কি বাথ এবং একটি বৈদ্যুতিক বাথরুম ছিল। আরও ছিল একটি জিম, একটি স্কোয়াশ কোর্ট, 4টি রেস্তোরাঁ, 2টি নাপিতের দোকান ও একটি লাইব্রেরি ছিল। তাছাড়া টাইটানিক তৈরিতে যে ধরনের সুরক্ষা বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছিল তাতে এ জাহাজটি কখনোই ডুববে না বলে মনে করা হতো। ধারণা করা হয়েছিল যে এটি এমন একটি জাহাজ যা কখনো ডুবতেই পারে না, এতই নিরাপদ। হোয়াইট স্টার লাইন ছিল সেই কোম্পানির নাম যারা এই জাহাজটি তৈরি করেছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এই বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি জনসাধারণের সামনে এসে বলেছিলেন যে এই জাহাজটি ডুবে যাবে না। কিন্তু তার প্রথম যাত্রা শুরু করার 2 দিন পরই 12ই এপ্রিল 1912 তারিখে টাইটানিক তার প্রথম বরফের সতর্কতা পেতে শুরু করে। আমেরিকা পৌঁছানোর জন্য টাইটানিক যে আটলান্টিক মহাসমুদ্র পার হচ্ছিল তা বরফে ভরা ছিল, যেটা এই জাহাজের জন্য খুবই বিপজ্জনক ছিল। এই সতর্কতাগুলি কোনো অস্বাভাবিক বিষয় না। সমুদ্রে চলাচলকারী জাহাজগুলো প্রায়শই রেডিওর মাধ্যমে যোগাযোগ করে এবং কাছাকাছি জাহাজগুলোকে সংকেত দেয় যেন তারা তাদের আশেপাশে থাকা বরফগুলো উপস্থিতি সম্পর্কে এবং তাদের পথে যাতে সতর্কতা অবলম্বন করতে পারে। এই সতর্কতা পাওয়ার পর টাইটানিক বিপদ এড়াতে তার পথ 2 বার পরিবর্তন করে, কিন্তু এটি তার গতি কমায়নি। জাহাজটি তার গন্তব্যের দিকে 21.5 নট গতিতে যাত্রা চালিয়ে যায়, যা ঘন্টায় প্রায় 40 কিলোমিটারের সমান। 2 দিন পর 14 এপ্রিল 1912 আরও 7টি বরফের সতর্কতা জারি করা হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ ও তার ক্রুরা এই সতর্কগুলো উপেক্ষা করতে থাকে। এরপরেও তারা টাইটানিকের গতি কমাননি। ধীরে ধীরে দিনের আলো শেষ হতে থাকে, সূর্য অস্ত যায়, তাপমাত্রা কমতে থাকে। 14 এপ্রিল উল্লেখযোগ্য বিষয়, রাতের আকাশে চাঁদ দেখা না যাওয়া। চাঁদ ছাড়া চাঁদের আলো ছিল না এবং এই রাতে দৃশ্যমানতা কম ছিল। জাহাজে একটি কাকের বাসা ছিল, উচ্চতায় একটি ছোট প্ল্যাটফর্ম, যাকে একটি নজরদারি স্থান বলা যেতে পারে। জাহাজের চলাফেরার স্থান দেখার জন্যই কাউকে এর উপর বসানো হয়। এখানে বসে যানজট ও বাধার উপর নজর রাখা হয়। এখানে বসে থাকা ব্যক্তিকে খুবই কম তাপমাত্রার মুখোমুখি হতে হয়। ঠান্ডা বাতাস খুবই দ্রুত গতিতে বইছিল। তাছাড়া তখন রাত ছিল, এত ঠান্ডা বাতাস বইছিল যে চোখ দিয়ে জল বের করে দিচ্ছিল, যার কারণে উঁচুতে বসে থেকে সামনে জিনিস দেখতে তার খুবই কষ্ট হচ্ছিল। রাত 11:39 ফ্রেডরিক ফিলিট নামে এক ব্যক্তি কাকের বাসার উপর বসা ছিলেন। হঠাৎ তিনি নিজের সামনে একটা বিশাল বরফখণ্ড দেখতে পান। তিনি দ্রুত 3 বার ঘন্টা বাজালেন যাতে নিচের লোকেরা সতর্ক হতে পারে। তারপর তার ফোনটি ব্যবহার করে সেতুর অফিসারদের সাথে যোগাযোগ করেন। তিনি চিৎকার করে বললেন তাদের সামনে একটা বিশাল বরফখণ্ড রয়েছে এবং জাহাজটি অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত। প্রথম অফিসার উইলিয়াম এই বার্তাটি শুনে ইঞ্জিন রুমে সংকেত পাঠান।
তিনি বললেন জাহাজটি বাম দিকে নিয়ে যাওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত এটি খুব বেশি দেরি ছিল না। মাত্র 1 মিনিট পরে রাত 11:40 জাহাজটি হিমশৈলের সাথে ধাক্কা খায়। টাইটানিক ছিল বিলাসবহুল জীবনের এক নতুন ধারা। টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর ছেড়ে চলে গেল। যাত্রীদের ভেতরে অনেক ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সেখানে আমেরিকার রেড টাইম নৃত্যশিল্পীরা ব্যান্ড বাজায় গে সুর দিয়ে গান করছিলেন। সময় ছিল 11:40। বরফখণ্ডটি জাহাজের ডান দিকটি ছিঁড়ে ফেলে। হঠাৎ করেই জাহাজটি উপরের দিকে উঠে গেল, কারণ এই বরফখণ্ডটি ছোট ছিল না। এটির দৈর্ঘ্য ছিল 200 × 400 ফুট, যেটা একটি ফুটবল খেলার মাঠের সমান, এবং এত উঁচু ছিল যে যেটা কাকের বাসার সমান। বিজ্ঞানীরা অনুমান করছেন যে বরফখণ্ডের ওজন ছিল প্রায় 1.5 মিলিয়ন টন। টাইটানিকের সামনের ডান দিকটা বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়েছিল, বিশেষ করে ধনুকের কাছে। এখন ধনুকটি কি? এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন সামনের অংশটি হলো ধনুকের অংশ। ধনুকের উপরের অংশকে বলা হয় স্ট্রেন এবং নিচের অংশকে বলা হয় কিল। প্রায় 10 সেকেন্ডের জন্য জাহাজটি হিমশৈলের সাথে লেগেছিল। এর কারণে জাহাজের মূল অংশে বেশ কিছু ছোট ছোট গর্ত তৈরি হয়েছিল। তুমি হয়তো ভাবছো যে এটা কিভাবে সম্ভব, কিভাবে একটা বরফের টুকরো ধাতু ছিঁড়ে ফেলতে পারে। যদি তোমার ফ্রিজের বরফ ব্যবহার করো তাহলে হ্যাঁ, এটা ধাতু ভেদ করতে পারবে না, কিন্তু বরফের পাহাড়ের ওজন তুমি মনে রেখো। এটা ঠিক যে কাঠও ধাতু ভেদ করতে পারে না, কিন্তু তবুও তোমার ধাতব গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। একইভাবে যেহেতু বরফের খণ্ডটি এত বড় ও ভারী ছিল, তাই এটি টাইটানিকের ব্যাপক ক্ষতি করছিল। সংঘর্ষের কয়েক সেকেন্ড পরে জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং স্থপতি থমাস ঘটনাস্থলে পৌঁছান জাহাজটির আঘাতের ফলে কতটা ক্ষতি হয়েছে এটা দেখার জন্য। তারা যখন দেখলো তখন বুঝতে পারলো জাহাজটি ডুবে যাবে। এটা দেখে তারা একেবারেই হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল যে এই জাহাজটি ডুববে না। ভিডিওর শুরুতে আমি উল্লেখ করেছিলাম যে চিত্তাকর্ষক সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে এই জাহাজটি ডুববে না বলে মনে করা হতো। দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল যা এই বিশ্বাসের দিকে পরিচালিত করেছিল। প্রথমত, এই জাহাজটির একটি দ্বিগুণ নিচের হাল ছিল। জাহাজের মূল অংশকে বলা হয় হাল। একটি ডবল তলদেশযুক্ত হালকে বোঝায় দুটি স্তর। নিচের স্তরটি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় স্তরটি জাহাজকে বাঁচাতে পারে। দ্বিতীয়, জাহাজের হালটি 16টি পৃথক জলরোধী বগিতে বিভক্ত ছিল, আর এই 16টি বগির ভেতরে 4টি জলে ভরা থাকলেও জাহাজটি এখনো যাত্রা করবে। এতে জাহাজের কোনো সমস্যা হবে না। কিন্তু আইসবার্গের ফলে জাহাজে যে ক্ষতটি হয়েছিল সেটি ছিল জাহাজের পাশে, যার কারণে ডাবল তলদেশযুক্ত হালটি কোনো কাজে আসেনি। কিন্তু জাহাজের যে স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই স্থানের স্তর ছিল একক। দ্বিতীয়ত, ধাক্কা এতটাই প্রবল ছিল যে 16টি জলরোধী বগির ভেতরেও 6টা বগি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এর কারণে সবকটিতেই জল ভরে গিয়েছিল। 6টি বগি ডুবে যাওয়ার কারণে জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি। ভাবুন তো, ডুবে না যাওয়া জাহাজটি ডুবে যাবে। সংঘর্ষের 20 মিনিট পর রাত 12টায় ক্যাপ্টেন স্মিথ তার ক্রুদের রেডিওতে একটি বিপদ সংকেত পাঠানোর নির্দেশ দেন। তারা ভেবেছিলেন যে কাছাকাছি থাকা জাহাজগুলো হয়তোবা সংকেতটি শনাক্ত করতে পারবে এবং তাদের বাঁচাতে আসবে। সিনিয়র রেডিও জ্যাক্স ফিলিপ আমাদের গল্পের নায়ক হয়ে উঠলেন। একের পর এক তিনি বিপদের সংকেত পাঠাতে লাগলেন। কোনো সাড়া পাওয়া গেল না। তিনি আরেকটি পাঠালেন এবং আরেকটি। অবশ্যই আশেপাশে কোনো জাহাজ আছে যেটা তাদের বিপদের ডাক ধরবে। 20 মিনিট পর রাত 12:20 টাইটানিকের কাছে RMS কারপাথিয়া নামে একটি জাহাজ উপস্থিত ছিল। এটি সংকেতটি শনাক্ত করছিল। তিনি রেডিওর মাধ্যমে টাইটানিকের অপারেটরের সাথে কথা বলছিলেন এবং তার জাহাজকে টাইটানিকের দিকে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি তাদের বাঁচাতে যান। এখানে সমস্যা ছিল যে কাছাকাছি থাকা সত্ত্বেও এই জাহাজটি 107 কিলোমিটার দূরে ছিল। যদি এটি সর্বোচ্চ গতিতে টাইটানিকের দিকে অগ্রসর হয় তবুও জাহাজটি টাইটানিকের কাছে পৌঁছাতে
3.5 ঘন্টা সময় লাগবে। প্রশ্ন হচ্ছে, টাইটানিক জাহাজটি কি 3.5 ঘন্টা স্থির থাকতে পারবে? বাকি ক্রু সদস্যরা আকাশে অগ্নিশিখা এবং রকেট ছুড়ছিলেন, এই আশায় যে কাছাকাছি থাকা কোনো জাহাজ তাদের লক্ষ্য করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত কার্পাথিয়া জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ইতিমধ্যে ক্যাপ্টেন স্মিথ জাহাজের লাইফ বোট ব্যবহার করে যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। প্রোটোকল অনুসারে লাইফ বোটে চড়ার জন্য নারী এবং শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে জাহাজের যাত্রীদের কথা বলতে গেলে তারা খুব একটা ভয় পেয়েছিলেন। বেশিরভাগ যাত্রী এটা মনে করেছিলেন যে টাইটানিক একটি অডোবা জাহাজ, যেটা কখনোই ডুববে না, তাই চিন্তার কোনো কারণ নেই। সর্বোপরি বিজ্ঞাপন দেওয়া কোম্পানি বারবারই এই একটাই দাবি করে আসছিল, হ্যাঁ, তারা হয়তো একটা বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়েছিল, কিন্তু জাহাজটি ডুবে যাবে না। এই কারণে ভেসে যাওয়া প্রথম লাইফ বোটে 65 জন লোক ধারণ ক্ষমতা ছিল, কিন্তু মাত্র 28 জন লোক গিয়েছিল। লাইফ বোটটি সমুদ্রে নামানোর সাথে সাথে অর্ধেক জায়গা খালিই থেকে গেল। সময়ের সাথে সাথে বগিগুলো একের পর এক পানিতে ডুবে যেতে লাগলো এবং জাহাজটি কাত হতে থাকে। ধীরে ধীরে যাত্রীরা বুঝতে পারে যে জাহাজটি সত্যি সত্যি ডুবে যেতে পারে। যখন এই উপলব্ধি হলো, তখন জাহাজের ভেতরে খুবই বিশৃঙ্খলা তৈরি হয় এবং লোকেরা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। রাত 1টা নাগাদ সামনের বগিগুলো পানিতে এত বেশি ভরে যায় যে জাহাজের ধনুকটি একেবারেই পানির নিচে চলে যায়। এর ফলে টাইটানিকের পেছনের অংশ একেবারেই পানির ওপরে ভেসে ওঠে। পেছনের প্রোপেলারগুলি জলের বাইরে বেরিয়ে আসে। জাহাজটি এই মাত্রায় কাত হয়ে গেলে হট্টগোল শুরু হয়ে যায়। লাইফ বোটে ওঠার জন্য লোকেরা একে অপরের সাথে মারামারি হাতাহাতি করতে শুরু করে। সমস্যাটি হলো, জাহাজে লাইফ বোটের অভাব ছিল। মাত্র 20টি লাইফ বোট ছিল, যা প্রায় 1200 জনকে ধারণ করতে পারে, কিন্তু জাহাজে প্রায় 2200 জন ছিল। রাত 2:05 শেষ লাইফ বোটটি টাইটানিক থেকে সমুদ্রে নামানো হয়, কিন্তু 1500 জন লোক এখনো জাহাজে ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে কিছু লোক লাইফ বোটের ভেতরে তাদের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছু লোক তাদের ভাগ্য মেনে নিয়ে জাহাজেই থেকে গিয়েছিল। শেষটা ছিল বিশৃঙ্খল, সবাই কাঁদছিল আর প্রার্থনা করছিল। বাকি থাকা কিছু লাইফ বোটে ওঠার চেষ্টা করছিল। ওহ, শেষটা খুব দুঃখজনক ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে জাহাজটি প্রায় 2টা 2 মিনিটে 2 ভাগে ভেঙে পড়ে এবং তারপর আস্তে আস্তে ডুবতে শুরু করে। এত বড় টাইটানিক জাহাজে ডুবতে 3 ঘন্টাও সময় লাগেনি। জাহাজে থাকা 1500 জন লোক হয় জাহাজে থেকে মৃত্যুবরণ করে, অথবা যারা সাঁতার জানতো তারা হাইপোথার্মিয়ায় মারা যায়। পানির তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় পানিতে পড়লে হাইপোথার্মিয়ার কারণে কয়েক মিনিটের ভেতরে মানুষ মারা যাবে। বলা হয় যে টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ শেষ পর্যন্ত চাকার পাশে ছিলেন এবং জাহাজের সাথেই ডুবে যান। কেউ কেউ এমনকি বিশ্বাস করেন যে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। জাহাজ RMS কার্পাথিয়া টাইটানিককে যে জাহাজটি বাঁচাতে চেয়েছিল, সে ভোর 3:30 অথবা 4টার দিকে সেই স্থানে পৌঁছায় জাহাজের লোকজনকে বাঁচাতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। টাইটানিকের বিপর্যয়ের পরে অনেক প্রশ্ন ওঠে, অনেক বিতর্কের জন্ম হয়, তদন্ত পরিচালিত হয় এবং কিছু অজানা তথ্য সামনে বেরিয়ে আসে যা সবাইকে হতবাক করে দেয়। কেমন লাগবে যদি বলি যে সেই রাতে টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে আরেকটি জাহাজ ছিল, যা টাইটানিকের যাত্রীদের সময় মতো বাঁচাতে পারত। এটা সত্য যে জাহাজটি ছিল SS ক্যালিফোর্নিয়া। টাইটানিক হিমশৈলে আঘাত হানার 1 ঘন্টা আগে SS ক্যালিফোর্নিয়ান দ্বারা শেষ আইসবার্গ সতর্কতা জারি করা হয়েছিল। তারা সতর্ক করেছিল, সাবধান, এখানে সমুদ্রে প্রচুর পরিমাণে বরফখণ্ড রয়েছে। এরপর 11:15 মিনিটে ক্যালিফোর্নিয়ান জাহাজের রেডিও অপারেটর রেডিও বন্ধ করে দেন। ক্যালিফোর্নিয়ান জাহাজটি রাতের জন্য থেমেছিল এবং বিপদের কথা মাথায় রেখে এগোচ্ছিল না। যেহেতু জাহাজটি রাতের জন্য থেমেছিল এবং রেডিও বন্ধ ছিল,
তাই এটি বিপদ সংকেত পায়নি। জাহাজটি টাইটানিকের এত কাছে ছিল যে টাইটানিকের ডেকে থাকা যাত্রীরা দিগন্তে জাহাজটি দেখতে পাচ্ছিলেন। যখন অফিসাররা টাইটানিকের যাত্রীদের জাহাজে উঠালেন, একজন অফিসার এমনকি মন্তব্য করেছিলেন যে তিনি দূরে একটি জাহাজ দেখতে পাচ্ছেন এবং এটি শীঘ্রই তাদের উদ্ধার করবে এবং তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু রকেট এবং অগ্নিশিখা জ্বলে উঠলেও এই ক্যালিফোর্নিয়ার জাহাজটি আসেনি। জানা গেছে যে রাত 12টার পরে ক্যালিফোর্নিয়ার জাহাজের ক্রুরা টাইটানিক থেকে নিক্ষিপ্ত রকেটগুলো আসলেই দেখতে পেয়েছিলেন। তারা তাদের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে জানিয়েছিলেন, কিন্তু ক্যাপ্টেন জোর দিয়েছিলেন যে এটি কোনো বিপদের সংকেত নয়, বরং টাইটানিকের ধনী ব্যক্তিরা যারা পার্টি করছিলেন। ক্যালিফোর্নিয়ার জাহাজের ক্যাপ্টেন লর্ড যদি সেই রাতে রকেট ও অগ্নিশিখাকে গুরুত্ব দিতেন, তাহলে হয়তো টাইটানিকের এত লোককে বাঁচানো যেত। পরের দিন সকালে যখন তারা তাদের রেডিও চালু করে, তখন তারা টাইটানিক থেকে SOS কল পায়। তারা ঘটনাস্থানে পৌঁছেছিল, তবে তাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তারা সেখানে গিয়ে শুধু ভাসমান মৃতদেহ দেখতে পায়। এ বিষয়ে পরিচালিত দুটি তদন্তেই ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন লর্ডকে দোষারোপ করা হয়েছিল, কিন্তু এত বড় বিপর্যয়ের জন্য কোনো একজন ব্যক্তিকে দায়ী করা যায় না, অন্যরাও দায়ী ছিলেন। আমি যে লাইফ বোটের উদাহরণ উল্লেখ করেছি, সেখানে পর্যাপ্ত পরিমাণ লাইফ বোট ছিল না, কারণ জাহাজটি তৈরিকারী কোম্পানি ভেবেছিল জাহাজটি ডুববে না এবং এই লাইফ বোটগুলো অপ্রয়োজনীয়। তাছাড়া টাইটানিকের ক্যাপ্টেনও এমনকি নিরাপত্তা মহড়াও পরিচালনা করেন নাই। টাইটানিকের হিমশৈলের সাথে সংঘর্ষের দিন একটা নিরাপত্তা মহড়া চালানোর কথা ছিল, কিন্তু ক্যাপ্টেন তা বাতিল করে দেন, কারণ তিনি ভেবেছিলেন যে জাহাজটি অপ্রয়োজনীয় কারণে ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই। পরবর্তী ভুলটি ছিল স্টিয়ারিং হুইলে থাকা স্টিয়ারম্যান রিভার্ড হিসেন্সের। সেই রাতে যখন একটি আইসবার অ্যালার্ম বাজানো হয়, তখন ডেকের অফিসার নির্দেশ দেন যে জাহাজটিকে বাম দিকে ঘুরিয়ে নেওয়া উচিত, কিন্তু আতঙ্কে রবার্ট হিচেন্স বার্তাটি ভুল বুঝেছিলেন এবং জাহাজটি তিনি ডান দিকে ঘুরিয়ে নেন। এটি ছিল সেই ভয়ঙ্কর দিক যেই দিকে অবস্থান করেছিল বরফের টুকরা। যখন সে ভুলটি বুঝতে পারল, তখন আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্রিটিশ তদন্তে আরও দেখা গেছে যে টাইটানিককে অনেক আইসবার্গ সতর্ক জারি করা হয়েছিল এবং সাবধানতার সাথে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও জাহাজটি পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়েছিল? ক্যাপ্টেন কেনই বা গতি কমাননি? এর পেছনে অনেক তত্ত্ব রয়েছে। একটি জনপ্রিয় তত্ত্ব অনুসারে হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জোসেফ ব্রুস টাইটানিক প্রস্তুতকারী কোম্পানি ক্যাপ্টেন স্মিথকে প্রভাবিত করেছিলেন এবং তাকে জাহাজের গতি বজায় রাখার জন্য চাপ দিয়েছিলেন। কোম্পানির পক্ষ থেকে প্রচণ্ড চাপ ছিল যে জাহাজটিকে 6 দিনের মধ্যে তার প্রথম যাত্রা সম্পূর্ণ করতে হবে, যাতে একটি রেকর্ড ভাঙা যায়, যাতে তারা দেখাতে পারে যে টাইটানিক শুধুমাত্র সবথেকে বড় ব্যয়বহুল জাহাজই নয়, সবথেকে দ্রুততম জাহাজও ছিল। 14 এপ্রিল ঠিক দুপুর 2টায় একটি নির্দিষ্ট ঘটনা ঘটে, যখন ক্যাপ্টেন স্মিথ বরফের সতর্কীকরণ দেখতে পান এবং জোসেফকে সেটা দেখান, যেটাই ছিল বরফের সতর্কতা, যেখানে বলা হয়েছিল যে তাদের জাহাজের গতি কমানো উচিত। কিন্তু জোসেফ সেই কাগজটি তার পকেটে ভরে রাখে, যাতে যাত্রী বা ক্রু সদস্যরা ব্যাপারটি জানতে না পারে। তিনি চাননি জাহাজের গতিটি কমে যায়। এই একটি দুর্যোগ বিশ্বব্যাপী এই শিল্পকে চিরতরে বদলে দিয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ এড়াতে অনেক নতুন নতুন নিয়ম এবং মান নির্ধারণ করা হয়েছে। 1914 সালে একটি আন্তর্জাতিক বরফ টহল ব্যবস্থাপনা করা হয়েছিল, যাতে সম্পূর্ণ জাহাজগুলিকে তাদের পথে থাকা বরফখণ্ড সম্পর্কে সতর্ক করা যায়। সমুদ্রে জীবনের নিরাপত্তার জন্য একটি চুক্তি আন্তর্জাতিক কনভেনশন সোলাস স্বাক্ষরিত হয়েছিল, যা নতুন জাহাজ সম্পর্কিত মান। উদাহরণস্বরূপ, একটি লাইফ বোট নিয়ন্ত্রণ প্রণয়ন করা হয়েছিল, যাতে বলা হয়েছিল যে জাহাজগুলিতে প্রতিটি যাত্রীর জন্য পর্যাপ্ত সংখ্যক লাইফ বোট থাকা উচিত।
যখন টাইটানিক ডুবে যায় তখন সমুদ্রের তল থেকে ধ্বংসাবশেষ খুঁজে 70 বছরেরও বেশি সময় লেগেছিল। 1985 সালের সেপ্টেম্বর মাসে একজন আমেরিকান সমুদ্র অভিযাত্রী রবার্ট বেলা এবং একজন ফরাসি সমুদ্রবিজ্ঞানী সমুদ্রের নিচে টাইটানিক খুঁজে পেতে সক্ষম হয়। সমুদ্রের নিচে 3800 মিটার বা 3.8 কিলোমিটার দূরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। জাহাজের দুটো পৃথক টুকরো পাওয়া গেছে, যার একটা থেকে আরেকটার দূরত্ব 600 মিটার। আজ জাহাজ ডুবে যাওয়ার অনেক বছর পর পরিবেশ পানির নিচে থাকা জাহাজটিকে ক্ষত করতে শুরু করেছে। আসল জাহাজটি দেখতে এরকম ছিল এবং আজ এটিই বাকি আছে। জানা গেছে যে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীব এর ধাতব কাঠামো খেয়ে ফেলেছে। আশা করা হচ্ছে যে 2030 সালের মধ্যে এই জাহাজটি পানির নিচে সম্পূর্ণরূপে ভেঙে যাবে। আজ এত বছর পরেও বহু বছর ধরে টাইটানিক সম্পর্কে মুগ্ধতা এখনো মানুষের মনে রয়ে গেছে। 2012 সালে একজন অস্ট্রেলিয়ান ধনকুবের ক্লাইভ পামার পরিকল্পনা করেছিলেন যে তিনি টাইটানিক 2 তৈরি করবেন, মূল টাইটানিকের একটি অনুলিপি। তিনি এমনকি এও ঘোষণা করেছিলেন যে জাহাজটি সেই একই পথেই চলবে। জাহাজের সমস্ত উপাদান মূল জাহাজের মতোই তৈরি করা হবে। মূলত প্রকল্পটি 2016 সালে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু বিলম্বের কারণে এটি 2025 সালেও সম্পূর্ণ হয়। বলা হয় যে এই প্রকল্পে মানুষের আগ্রহ নেই, কারণ যদি টাইটানিকের একটি হুবহু প্রতিরূপ তৈরি করা হতো, কারণ এতে টিভি বা ওয়াইফাই থাকতো না এবং কেউ এতে যেতে চাইতো না। এমনও হতে পারে যে ডুবে না যাওয়া টাইটানিক 2 যাত্রা শুরু করার আগেই ডুবে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।